সেগুলোকে কিন্তু আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়ার ভীষণভাবে প্রয়োজন আছে। কারণ আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, আর ভালো থাকতে হলে যে মানুষটির সান্নিধ্য আমাদের ভীষণভাবে প্রয়োজন, যিনি জ্যোতিষ ও তন্ত্রকে একসাথে নিয়ে কাজ করে থাকেন, এই মুহূর্তে তাকে আমরা সাথে পেয়েছি। 64 যোগিনী তন্ত্রে পারদর্শী হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী আমাদের আজকের অনুষ্ঠানের সাথে আছেন। প্রথমে তাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। ওম হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব। প্রতি অমাবস্যা তিথিতে শ্রী দিব্যজয় শাস্ত্রীকে আপনারা দেখবেন যে কোনো সিদ্ধ পীঠে তিনি উপস্থিত হয়ে আপনাদের জন্য যজ্ঞ করছে। আসলে তন্ত্রের সাথে যজ্ঞেরও কিন্তু একটা অন্তর্নিহিত যোগাযোগ রয়েছে, কারণ তন্ত্র করতে গেলে যজ্ঞ জানতে হবে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে সত্যিকারের তন্ত্রের প্রয়োগ কারা কারা করতে পারেন, এবং এই যেমন সিদ্ধপীঠে উপস্থিত থাকেন, তাছাড়াও তন্ত্রের যে আমাদের শ্রেষ্ঠ পীঠ, মানে 51 পীঠের যেটি শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা ধামেও তিনি বছরে বেশ কয়েকবার উপস্থিত হন আপনাদেরই কাজ নিয়ে। অর্থাৎ আপনাদের মঙ্গল সাধনার জন্য তন্ত্রের ক্রিয়া করতে গেলে বা তন্ত্রের ক্রিয়াকে প্রয়োগ করতে হলে যেই সমস্ত জায়গার প্রয়োজন, সেইখানে গিয়েই উপস্থিত হয়ে তিনি আপনাদের জন্য তন্ত্রক্রিয়া করে থাকেন। আর আজকের অনুষ্ঠানে আমরা তার বিশেষ কার্যকলাপ নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো যে জীবনে চলতে গেলে একটি অত্যন্ত অশুভ গ্রহের কথা আমরা জানি, সেটি হচ্ছে রাহু। রাহুর দশা, এটা যদি কেউ বলে থাকেন যে তার জীবনে সেই সময় রাহুর দশা চলছে, তাহলে ভাববেন সেই সময়টা খারাপ যাবে। কিন্তু প্রকৃত অর্থে রাহুর দশা বা রাহু গ্রহ আমাদের কি করতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনায় আমরা যাব। তো আমরা সেই প্রসঙ্গে আসি যে আসলে রাহু গ্রহ বলতে কাকে বোঝায় বা সেটার যে ভূমিকা আমাদের জীবনে সেটা কিরকম। দেখো, রাহু হচ্ছে আমাদের, কেতু আর রাহু এই দুটো হচ্ছে ছায়া গ্রহ। এই ছায়া গ্রহর কিন্তু বিশেষ বিশেষ একদম বিশেষ ভূমিকা আমাদের জীবনে আছে, প্রত্যেকটা মানুষের জীবনে আছে। কি ভূমিকা? রাহু কিন্তু গ্রাস করে। রাহু হচ্ছে তোমার যে জিনিসটা ভালো সেই জিনিসটা কিন্তু গ্রাস করে নেবে। যে ঘরে বসে থাকবে তার অশুভত্ব কিন্তু অনেক হারে বাড়িয়ে দেবে, প্রচুর মাল্টিপ্লাই করে দেবে যে কোনো জিনিস। ধরো তোমার রাহু বসে আছে ধরো অষ্টমে। এবার অষ্টমের যে অশুভত্ব আমরা জানি, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থান, এটি হচ্ছে দুস্থান। এই যে তিনটে স্থানের মধ্যে অষ্টম হচ্ছে মারাত্মক দুস্থান। সেই দুস্থানের যে অশুভত্ব সেটা কিন্তু রাহু অনেক গুণ বাড়িয়ে দেয়। তোমার জীবনে যা যা দুর্ঘটনা হচ্ছে সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে, সেটা কিন্তু আরো বড় পর্যায়ে নিয়ে যাবে। তোমাকে কিন্তু সেইভাবে তোমাকে মানে সেই এমন একটা জায়গা এনে ফেলে দেবে যেখান থেকে তুমি উঠতে পারবে না। এইটাই হচ্ছে রাহুর কাজ। এবার রাহুকে ঠিক রাখা তো আছেই, কিন্তু তার আগে আমরা জেনে নেব রাহু আর কি কি ক্ষতি করে। রাহু যাদের খারাপ, রাহু যাদের অশুভ, রাহু যাদের দ্বিতীয় বসে আছে, রাহু যাদের দ্বাদশে বসে আছে, তাদের দেখবে ব্যাংক ব্যালেন্স একদম জিরোর কাছে চলে আসে। কিছুতেই তারা ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবে না। তাদের সবসময় ব্যয় বেশি আয়ের থেকে, সবসময় তাদের খরচা যে কোনো কারণ বা অকারণে প্রচুর খরচা হয়ে যাচ্ছে দেখবে। রাহু কিন্তু এটা করাবে। তোমার হাতে টাকা কিন্তু রাখতে দেবে না এই রাহু। এইবার বলি যে দ্বিতীয় এবং দ্বাদশে থাকলে এটা হবে। এবার ধরো রাহু তোমার পঞ্চমে আছে। আমাদের পারিবারিক জীবনে, আমাদের যে পারিবারিক জীবন আমরা যেটা সংসার করছি, সেখানে কিন্তু পঞ্চম স্থানের কিন্তু একটা মারাত্মক ভূমিকা আছে, একটা মারাত্মক ইম্পর্টেন্ট রোল প্লে করে ফিফথ হাউস। সেই ফিফথ হাউসে যদি রাহু থাকে এবং সেই রাহু যদি কোনো অশুভ নক্ষত্রের মানে অশুভের নক্ষত্রে বসে থাকে, তাহলে কিন্তু সেই যে খারাপটা সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। কেমন বাড়িয়ে দেয়? তোমার ধরো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ তৈরি করে দিল, একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ সৃষ্টি করলো। যখনই স্বামী বাড়িতে ফিরছে অফিস থেকে বা কাজ থেকে বা ব্যবসা থেকে, যেখান থেকেই হোক, স্ত্রীর সাথে একটা ঝামেলা, একটা অশান্তি, পাড়া প্রতিবেশী সবাই এটা জানছে,
দেখছে, আত্মীয় স্বজন আসছে তারা দেখছে, সবাই দেখছে, কিন্তু সেটা কোনোভাবে তুমি থামাতে পারছো না, সেটা তুমি কন্ট্রোল করতে পারছো না। এই যে ঝামেলাটা কোনো কারণ বা কোনো অকারণ, কোনো তুচ্ছ কারণ হতে পারে, ছোট তিল থেকে তাল হয়ে যেতে পারে, যে কোনো কারণে কিন্তু এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ, একটা অশান্তি কিন্তু সৃষ্টি করছে। তার মানে সংসারের অশান্তিটা সে তৈরি করে দিচ্ছে, শান্তিটা সে নষ্ট করে দিচ্ছে বা ভঙ্গ করে দিচ্ছে। তাহলে এইটা হলে কি হবে, তোমার যে কনসেন্ট্রেশন, তুমি যে কাজে যাচ্ছ সেই কাজেও কিন্তু তুমি ফোকাস করতে পারছো না, সেইখানেও কিন্তু তুমি গন্ডগোলে পড়ছো, সেইখানেও কিন্তু তোমার পারফরমেন্স কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। কাজে সব জায়গা থেকে তুমি সেইখানে কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছ। এইবার ধরো তোমার কোনো রিলেশন রয়েছে, এই রিলেশনের ক্ষেত্রেও কিন্তু রাহুর দশা বা গোচরে যদি রাহুর পঞ্চমে বসে থাকে, তাহলে অথবা তোমার জন্ম ছকে যদি রাহু পঞ্চমে বসে থাকে, তাহলেও কিন্তু এই সেম জিনিস তুমি ফেস করবে তোমার পার্টনারের সাথে, মেল অথবা ফিমেল যাই হোক, পার্টনারের সাথে তুমি কিন্তু সেম জিনিসটা ফেস করবে, যে একটা অশুভ একটা কলহ সৃষ্টি হবে, একটা বিবাদ হবে, রিলেশন ভেঙে যেতে পারে, রিলেশন নষ্ট হয়ে যেতে পারে, এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে এই রাহু পঞ্চমে থাকবে। কাজে এই রাহু যদি পঞ্চমে থাকে, তাহলে আমি বললাম কি কি হবে। ধরো এই রাহু রয়েছে তোমার চতুর্থ ভাবে, 4th হাউসে, তখন দেখা যাচ্ছে যে রাহু যদি চতুর্থ ভাবে বসে থাকে, তোমার গৃহে নানান রকম সমস্যা। আজকে একজনের শরীর খারাপ হলো, কালকে তোমার গিয়ে একটা জিনিস মানে নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে, তোমাকে আবার সঙ্গে সঙ্গে সেটা কিনতে হবে, এইটা খারাপ হয়ে যাচ্ছে, ওটা পাল্টাতে হবে। এই কেউ এসে বললো যে দেখো দাদা আপনার এই জায়গাটা একটু ঠিক করে দিন, বা এখানে আমাদের কনস্ট্রাকশন হবে, এখানে আমাদের এটা সরিয়ে দিতে হবে। এইসব নানান রকম কলহর মধ্যে কিন্তু রাহু তোমায় ফাঁসিয়ে দেবে। এর সাথে সাথে এই রাহু কিন্তু তোমায় ঋণগ্রস্ত করে দেবে, লোনে কিন্তু ডুবিয়ে দেবে, সেই লোন তুমি শোধ করার জন্য আবার একটা লোন নেবে। তো এই হচ্ছে রাহুর খেলা, এমন একটা তোমায় সাইকেলের মধ্যে, চক্রের মধ্যে তোমায় ঘুরিয়ে দেবে, যেই চক্র থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না। কাজে রাহুকে সবসময় আমাদের কিন্তু ঠিকভাবে শান্ত করতে হবে, গ্রহ সংস্কার করতে হবে। এই গ্রহ সংস্কারের কথা যেই আমি বললাম, তখনই চলে আসবে 64 যোগিনী তন্ত্রের কথা। কারণ 64 যোগিনী হচ্ছে এমনই একটা তন্ত্র যেখানে দশ মহাবিদ্যা তো রয়েছেই, সাথে সাথে রয়েছে মা চামুন্ডার শক্তি, মা দুর্গার শক্তি, এই সব একসাথে শক্তি মিলিত হয়ে যে টোটাল শক্তিটা তৈরি হয়েছে, সেটাই কিন্তু 64 যোগিনী। আর এই 64 যোগিনী কিন্তু মা দুর্গাকে সাপোর্ট করেছিল, হেল্প করেছিল, যখন সে মহিষাসুরের সাথে যুদ্ধে নেমেছিলেন। কাজে এই 64 যোগিনী নিজের শক্তি দিয়ে কিন্তু মা দুর্গার পাশে দাঁড়িয়েছিলেন। কাজে এই 64 যোগিনীর যে তন্ত্র, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ তন্ত্র। এই যে আমার দীপান্বিতা যে আজকে এই কথাটা বললো, হোম, এই হোম কিন্তু অনেক প্রকারের হোম হয়, যজ্ঞ বা হোম, এটা আমরা সবাই দেখি, হয়তো একরকম বা দুরকম দেখছি, কিন্তু এর কিন্তু 108 রকম প্রকার হয়। কাজে হোম যজ্ঞ বললেই এটা একটা জেনারেল কথা হয়ে গেল। কি হোম হবে, সেই হোমের কি কি আমাদের সামগ্রী লাগবে, এই রকম অনেক কিছু তার বিশ্লেষণ আছে। সেই প্রত্যেকটা হোমের কাঠ সাজানো থেকে শুরু করে তার মধ্যে কি কি আহুতি হবে, সব কিন্তু আলাদা আলাদা শাস্ত্রে কিন্তু এর ব্যাখ্যা দেওয়া আছে। কাজে 108 রকমের হোম আমি করে থাকি। এই হোম কিন্তু বিশেষ বিশেষ কারণে করা হয়, সবসময় কিন্তু সব জিনিসটা করা হয় না। আর স্থান, কাল, পাত্র হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস, যে কোনো জায়গায় তার জায়গার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তোমার বাড়ির পাশে একটা শিব মন্দির আছে, তাও তুমি বছরে একবার তারকেশ্বরে গিয়ে জল ঢেলে আসছো। তোমার বাড়ির কাছে শিব মন্দির থাকা সত্ত্বেও তুমি হয়তো বছরে একবার কাশী বিশ্বনাথে ঘুরে আসছো। কেন? এখানেও তো শিব মন্দির আছে, তুমি তো এখানেও জল ঢালতে পারো। তাহলে কারণটা কি? কারণ স্থান, কাল, পাত্র হচ্ছে মারাত্মক একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার উপর নির্ভর করে কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে আছে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি এই স্থানটাকে মেনটেন করবার, যে পার্টিকুলার স্থানে গিয়ে যে কাজটা করা উচিত সেটা যেন সেই স্থানে গিয়েই করা হয়, সেটা যেন নিজের বাড়িতে বা কোথাও একটা মন্দিরে, যে কোনো মন্দিরে গিয়ে না করা হয়। গৃহ মন্দির হতে পারে, যে কোনো মন্দির হতে পারে, সেটার থেকেও ভালো যে জায়গা সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান বা আমাদের কামাখ্যা। অনেক সময় রাজারা চলে যায়। তো কাজী স্থানটাকে মেনটেন করে যদি আমরা কাজ করতে পারি,
আর ক্ষণ, কোন সময় আমরা কাজে বসবো, কোন তিথিতে আমরা কাজে বসছি, কোন লগ্নে আমরা কাজে বসছি, সেইগুলো যদি মেনটেন করা যায় আর সঠিকভাবে সঠিক মন্ত্র প্রয়োগে সঠিক উপাচারে যদি এই হোম এই যজ্ঞ করে সঠিক জিনিস তৈরি করে তোমাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু আমি এইটুকুনি তোমাকে বলতে পারি যে কোনো সমস্যায় তুমি থাকো না কেন তার কিন্তু 100% কিন্তু তুমি সমাধান পাবে। এরকম না যে তুমি কিছুটা পেলে কিছুটা পেলে না, কারণ 64 যোগিনী এমনই একটা শক্তি, এর উপর আর তন্ত্র শক্তি হয় না। কাজে এই শক্তি যদি তোমার উপরে অ্যাপ্লাই করা যায়, তোমার সমস্যার উপর যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে সেই সমস্যা কিন্তু কেটে যেতে বা থেমে যেতে কিন্তু মানে বাধ্য পরিকর। ঠিক আছে? এবং তাই যদি কোনো সমস্যা থেকে থাকে এবং 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনারা সমাধান করবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। কারণ সমস্যাকে সমাধান করতে গেলে আমার মনে হয় সর্বোচ্চ যে পন্থা সেটাকেই আপনাদের নিয়ে নিলে সেটাই শ্রেয়। কারণ সেখানে আপনার আর কোনো ফাঁক থাকবে না, কোনো কারচুপি থাকবে না। যেটা সর্বোচ্চ পন্থা সেটা অবলম্বন করলে পরে আপনারা প্রয়োগটাও সর্বোচ্চ করতে পারেন। তাই 64 যোগিনী তন্ত্রক্রিয়ার যে প্রয়োগ সেখানে কিন্তু সবচেয়ে বেশি শক্তি অস্তিত্ব রয়েছে এবং সেই শক্তি দিয়েই, সেই শুভ শক্তি দিয়ে অশুভ শক্তির নাশ করা হয়। তাই যাদের বিভিন্ন অশুভ শক্তির কারণে জীবনের পথ ভীষণভাবে বিধ্বস্ত হয়ে গেছে, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। এবং বিশেষ অমাবস্যা যোগে তিনি কোনো সিদ্ধ পীঠে উপস্থিত হয়ে যজ্ঞ ক্রিয়া করে থাকেন। সেই যজ্ঞ ক্রিয়া যারা করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নিন। এবং সামনে আমাদের 19 তারিখে মানে 19শে নভেম্বর যে অমাবস্যা তিথি রয়েছে, সেই অমাবস্যায় যারা যারা কাজ করাতে চাইছেন আপনারাও কিন্তু যোগাযোগ করে নেবেন। চেম্বার পাচ্ছেন হাতিবাগান, গড়িয়াহাট এবং তারাপীঠে। তাই তারাপীঠে সংলগ্ন যারা রয়েছেন আপনারা এই অমাবস্যার আগে আগে যোগাযোগ করে নিন, তাহলে আপনারা এসে তারাপীঠে তিনি যে হোমযজ্ঞের আয়োজন করতে চলেছেন সেখানে আপনারা আহুতি দিতে পারেন বা সেখানে আপনারা ক্রিয়াও করাতে পারেন। আচ্ছা, এই যে রাহুর কথা বলছি, রাহুর সাথে মা ছিন্নমস্তা, মানে আমরা জানি যে তন্ত্রের ক্রিয়া করতে হলে রাহুর অবদমনের জন্য মা ছিন্নমস্তার প্রয়োগ করতে হয়। কিন্তু সেই ছিন্নমস্তার প্রয়োগ সবাই মানে সব যারা তান্ত্রিক রয়েছেন প্রত্যেক তান্ত্রিকের পক্ষে করা সম্ভব নয়, কারণ সেটা এতটাই কঠিন এবং সেটার মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেটা সচরাচর মানে একদম প্রকৃত তান্ত্রিক ছাড়া সেটা প্রয়োগ করতে পারেন না, কারণ সেখানে একটু সামান্য ভুল ত্রুটি তার নিজের প্রচুর ক্ষতি করে। তাই আপনার সেখানে বলছি আমি ছিন্নমস্তা যে রাহুর আরাধ্য দেবী হচ্ছে ছিন্নমস্তা। দশ মহাবিদ্যা মানে কি 10টা যে আমাদের দেবী আছে তার অধীনে যে গ্রহগুলো আছে, যেমন তোমার তারা যে আছে দেবী তার অধীনে আছে বৃহস্পতি, আবার শনি আছে দক্ষিণাকালীর অধীনে, সেরকমই রাহু হচ্ছে মা তারা, এই মা ছিন্নমস্তার অধীনে রয়েছে। তো এই ছিন্নমস্তার কাজ বা কর্ম যদি আমাদের করতে হয় অনেক কিছু বিশেষ বিশেষ জিনিস লাগে। আর তার থেকেও বড় কথা স্থান আমরা মানে স্থান সাধারণত আমরা বেছে নিই তারাপীঠ, কারণ তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ, সেখানে কিন্তু তুমি যে কোনো রকম কার্য সম্পন্ন করতে পারো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি ছিন্নমস্তার স্পেশাল কোনো কাজ করার দরকার পড়ে তাহলে কিন্তু আমাকে যেতে হয় রাজারাপ্পা, ঝাড়খণ্ড রাজারাপ্পা। সেখানে মা ছিন্নমস্তার মূর্তি আছে, যেই মূর্তিটা কিন্তু পুরোপুরি গোমেদ পাথর দিয়ে তৈরি, এটা কিন্তু অনেকেই জানে না। সেই মূর্তিটা কিন্তু পুরোপুরি গোমেদ পাথরে তৈরি, ওটা কিন্তু নর্মাল পাথর নয়। আচ্ছা, সেই ছিন্নমস্তার মন্দিরে আমরা তখন কাজ বা ক্রিয়া করে থাকি, সেখানে প্রচুর দ্রব্য আমাদের লাগে। যেমন উদাহরণস্বরূপ আমি বলছি, আমাদের পাঁঠার মাথা লাগে 5টা, পাঁঠার মাথা লাগে 5টা। এখানে আরো অনেক কিছু জিনিস সেগুলো হয়তো মিডিয়ার সামনে বলা উচিত না বা সম্ভব না। তো এরকম আরো অনেক মানে নানান রকম জিনিস দিয়ে তার যে সমস্যা, সেই সমস্যার কিন্তু আমরা সমাধান করে থাকি। তো সেই যে স্পেশাল যে ক্রিয়াটা সেটা করতে গেলে কিন্তু তোমার গুরুর থেকে এইটা আলাদা করে তোমার পারমিশন নিয়ে করতে হয়। কারণ কালী তারা মহাবিদ্যা আমরা জানি, কালী তারার উপর বিদ্যা হয় না, কিন্তু এর সত্ত্বেও আমাদের যদি ছিন্নমস্তার কোনো বিশেষ কিছু ক্রিয়া করতে হয়, যে সেই ক্রিয়াগুলো কিন্তু আমরা গুরুর থেকে আমরা শিখে আমরা সেই পারমিশন বা সেই অধিকারটা পেয়ে তবেই কিন্তু আমরা এটা করতে পারবো। ঠিক আছে? আর আজকে যেহেতু রাহু নিয়ে কথা হচ্ছে, তাহলে একটা টোটকা না দিলে এটা কিন্তু মানে অসম্পূর্ণ থেকে যাবে এই এপিসোডটা।
তাহলে রাহুর একটা বেশ মানে ঘরোয়া টোটকা তোমাদের দেব, যেটা ঘরোয়া হওয়া সত্ত্বেও কিন্তু তার উপকার বা তার যে তোমার পাওয়ার সেটা কিন্তু কম নয়। তাহলে কি করবে তোমরা, যে কোনো শনিবার থেকে তোমাদেরকে শুরু করতে হবে। কি করতে হবে, এইটি কাঁচের বাটি বা কাঁচের পাত্র, সেই কাঁচের পাত্রের মধ্যে কি নেবে, সেই কাঁচের পাত্রের মধ্যে নেবে ফুলওলা লবঙ্গ 5টি, একটু তোমার ফিটকিরি যেটা হয়, যেটা আমরা ফিটকিরি দিই সেইটা নেবে, একটু তার মধ্যে একটু কালো মাসকলাই রাখবে, আর তার মধ্যে একটু সন্দক লবণ। এই কটা জিনিস তুমি তোমার বাথরুমের পশ্চিম দিকে বা সাউথ, যেটা হয় তোমার দক্ষিণ দিক, এই দক্ষিণ পশ্চিমের মাঝখানেও রাখতে পারো অথবা পশ্চিম দিকে রাখতে পারো। এই যে কোনো জায়গায় তুমি ওই বাটিটা রেখে দেবে, রেখে ওটা প্রত্যেক শনিবার তুমি চেঞ্জ করবে। এই যে তুমি করে দেখো, 1 মাস পরে দেখো রাহু কিন্তু অনেকটাই তোমার কন্ট্রোলে আসবে। এটা ঘরোয়া উপচার, খুব সোজা, মোটামুটি সবাই করতে পারবে, কিন্তু এটার যে পাওয়ার, এটার যে ক্ষমতা সেটা কিন্তু অনেক। এটা করে দেখো, সবাই ফল পাবে। বেশ। আচ্ছা, জন্মছকে রাহুর অবস্থান কি আমাদের সবসময় খারাপ ফল দেয়, না কোথাও কোথাও ভালো ফলও দিতে পারে? দেখো রাহু, নিশ্চয়ই রাহুর ব্যাপারে এখানে আমি বলছি, যখন রাহুর অবস্থান যদি তোমার জন্ম ছকের একাদশ স্থানে থাকে, তাহলে কিন্তু তুমি রাহুর থেকে অনেক কিছু পজিটিভ জিনিস পেতে পারো। যেমন রাহু মানুষকে পজিটিভ একটা উদ্যম দেয়, একটা মারাত্মক অফুরন্ত এনার্জি, অফুরন্ত একটা কাজ করার যে উদ্যমতা। একটা লোক দেখবে সে কাজের মধ্যে এমন ভাবে ডুবে গেছে, সে সকাল থেকে রাত অব্দি দৌড়েছে, তার এনার্জি অফুরন্ত, তার কোনো এনার্জির সীমা নেই। সেই ধরনের লোকের দেখবে রাহু খুব ভালো পজিশনে একাদশে বসে আছে, ভালো নক্ষত্রে বসে আছে, ভালো রাশিতে বসে আছে, তাহলে কিন্তু সেই রাহু তোমার খুব ভালো মানে ফল দেবে। এছাড়াও চটপট লটারি পাওয়া, বা কোনো অনলাইন গেমে কাজ করা, বা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বা কোনো যেখানে ধরো কোনো তোমার লাকের খেলা আছে, তোমার ভাগ্যের খেলা আছে, সেই সব খেলায় কিন্তু রাহু তোমাকে মারাত্মকভাবে সাপোর্ট করে দেবে। তুমি কিন্তু চট জলদি পয়সা পেয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস কিন্তু আমি উল্লেখ করব, যে রাহুর দেওয়া পয়সা কিন্তু মানে রাখা খুব কঠিন হয়। ওটা যেমন চট করে আসে আর চট করে কোনো কোনো পয়সা বেরিয়ে চলে যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কিন্তু রাহু একাদশে ওভারঅল জেনারেলি ভালো ফল দিয়ে থাকে। আচ্ছা, ঠিক একইভাবে বলবো যে কোন ঘরে রাহুর অবস্থান থাকলে পরে, যেমন আমরা শুনলাম একটা যে অষ্টম ঘরে থাকলে সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে, আর তার সাথে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে সেই যে ভয়ঙ্করতা বা তার যে খারাপ দিকটা সেটা কি কিছুটা কমে যায়? হ্যাঁ, দেখো রাহুর সাথে শুভ গ্রহ বলতে একমাত্র বৃহস্পতির যদি দৃষ্টিটা পড়ে, তাহলে কিন্তু রাহুর কিন্তু অশুভত্বটা অনেকটাই কমে যায়। জিরো হয়তো হয় না, তবে অনেকটাই কমে যায়, অনেকটাই কন্ট্রোলের মধ্যে চলে আসে। তবে হ্যাঁ, এখানে আবার একটা ব্যাপার, যদি বৃহস্পতির সাথে রাহু পড়ে যায়, তাহলে কিন্তু আবার সেটা গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে, তাহলে আর কিন্তু সেটা অন্যরকম হয়ে যাবে। কিন্তু যদি তার দৃষ্টিটা পড়ে, পঞ্চম বা সপ্তম দৃষ্টি বা নবম দৃষ্টি বৃহস্পতির পড়ে, তাহলে কিন্তু রাহুর অশুভত্বটা অনেকটা কিন্তু কমে যাবে। বেশ। তাহলে এই যে শুনলাম যে রাহুর সাথে আমাদের বৃহস্পতির অবস্থান হলে গুরুচণ্ডাল দোষের সৃষ্টি হয়, তো সেই গুরুচণ্ডাল দোষ যাদের ছকে রয়েছে তাদের কি কি মানে প্রভাব পড়ে, তাদের কিরকম প্রকৃতি হয়? দেখো, রাহু বৃহস্পতি একসাথে বসে আছে, গুরুচণ্ডালী দোষ তৈরি করছে। এবার রাহু কি করছে, বৃহস্পতির যে ভালো গুণটা সেটা নষ্ট করে দেয়। তাতে কি হয়, এবার সেই ব্যক্তি প্রচন্ড রাগ, জেদ, একগুঁয়ে স্বভাবের হয়। প্রথম কথা, সে কিন্তু তার বাড়িতে কারুর কথা শুনবে না, সে কিন্তু নিজের মতেই চলবে। সে যেটা মনে করবে ঠিক সেটাই ঠিক, সেটা ভুল হলেও সেটাই সে মানে সেই রাস্তাই সে অবলম্বন করবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে কোনো গুরু স্থানীয় ব্যক্তির সাথে তার বনিবনা হবে না। বৃহস্পতি ডিনোট করে গুরুকে, আর যেই রাহুর মধ্যে ঢুকে গেছে, গুরু তোমার পিতা, তার সাথে হয়তো সম্পর্ক ভালো নেই। গুরু তোমার শিক্ষাগুরু হতে পারে, তার সাথে তোমার সম্পর্ক ভালো নেই। তোমার টিচার, তার সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে না। তোমার অফিসের যে বস বা সিনিয়র, তার সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে না। কাজে রাহু যখনই বৃহস্পতির সাথে ঢুকে গেল, তাহলে কিন্তু যে গুরুচণ্ডাল দোষটা তৈরি করলো, তখনই কিন্তু তোমার গুরু স্থানীয় যে ব্যক্তি থাকবে তাদের সাথে কিন্তু তোমার সম্পর্কে ফাটল বা ভাঙন ধরবে। 1 নম্বর। 2 নম্বর। আর এই 3 নম্বর বা পয়েন্টটা হচ্ছে যে একটু নেশাগ্রস্ত হয়ে যাবে।
সেই ব্যক্তি কিন্তু একটু নেশাগ্রস্ত, সে মদ গাঁজা সিগারেট যাই নেশা হোক না কেন নেশার দিকে চলে যাবে, সে কিন্তু নেশাটাকে সে নিজের মানে জীবনের মধ্যে নিয়ে আসবে। সে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রচুর আমি লক্ষ্য করেছি, যাদের বিশেষ করে এই গুরুচণ্ডালী যাদের পঞ্চমে বা যাদের চতুর্থে বা যাদের দ্বিতীয় বা যাদের ধরো অষ্টম বা দ্বাদশে আছে, তারা কিন্তু বেশিরভাগই নেশাগ্রস্ত হয়ে যায়। তো নেশাগ্রস্তটাও কিন্তু এখানে একটা ব্যাপার, এই জিনিসটা কিন্তু এটা লক্ষ্য করা যায় গুরুচণ্ডালী দোষ হলে। তাহলে নেশার কথা যখন বললেন, তো আজকে আধুনিক জীবনে আমাদের তো একটি অন্যতম নেশা হচ্ছে আমাদের ওই মোবাইল অ্যাডিকশন, যেটা অনেক ছেলে মেয়ে যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু পড়াশোনার যে লাইফটা সেটাকে নষ্ট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে তাদেরকে আপনি কি করতে বলবেন? দেখো, নেশা কিন্তু মোবাইলটাও কিন্তু এক ধরনের নেশা হয়ে যাচ্ছে। আর রাহু যেহেতু ইলেকট্রনিক জিনিসের যে কারকতা সেটা দেখে, তাহলে মোবাইলটাও কিন্তু রাহুর আন্ডারে পড়ে যাচ্ছে। কাজী নেশাও কিন্তু মানে রাহুর সাথে কিন্তু এই ইলেকট্রনিক্স এর একটা কানেকশন রয়েছে। কাজী রাহু কিন্তু একটা মানে এখন তো কলিযুগ, রাহুর যুগ, এখানে তোমার বাচ্চাদের ওপরও মানে মারাত্মক এফেক্ট হয়ে যাচ্ছে রাহু। তারা কিন্তু কাজ মানে তাদের যা কর্ম মানে পড়াশোনা ইত্যাদি খেলাধুলা সেইগুলো সব বন্ধ করে তারা ওই মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ এসব নিয়ে থাকছে সারাদিন। তা এই জায়গা থেকে বেরোতে গেলে কিন্তু আমাদের মানে রাহুর গ্রহ সংস্কার করা কিন্তু অতীব প্রয়োজনীয়, সাথে সাথে ছিন্ন মস্তার পুজো, এবং আর তার সাথে যদি একটি মহানীল সরস্বতী কবচ বা বিদ্যাধারক কবচ তাদের দেওয়া যায়, তাহলে এই যে পুরো এই যে পড়াশোনার ব্যাপারটা যে অমনোযোগ সেটা তো কাটবেই, তার সাথে রেজাল্ট যে ডাউন হয়ে গেছে ওর সেই জায়গাটাও কিন্তু কেটে যাবে, আস্তে আস্তে রেজাল্টও কিন্তু ইমপ্রুভ করবে। কাজে দুটো দিক দিয়ে সে কিন্তু লাভবান হবে। তাহলে আপনার ছকে যদি কোনো অশুভ গ্রহের অবস্থান থাকে, সেটা হতে পারে রাহু বা কেতু বা আরো অন্যান্য যে অশুভ গ্রহরা রয়েছে, তো যে কোনো অশুভ গ্রহের অবস্থান আপনার জীবনে অনেক খারাপ কিছু নিয়ে আসতে পারে, অনেক সমস্যা তৈরি করতে পারে। কিন্তু সেই সমস্যা এসেছে বলে আপনি কখনোই ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন না বা হাল ছেড়ে দেবেন না, কারণ আমাদের যে প্রতিকারের পথগুলো রয়েছে সেই প্রতিকারের পথ অবলম্বন করলে পরে আমরা অবশ্যই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। এই কারণেই একজন সঠিক জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্বের সাথে আপনাদের অবশ্যই যোগাযোগ করার প্রয়োজন আছে, যিনি আমাদের এই যে জীবনের দৈনন্দিন জীবনের যে নানান সমস্যার ক্ষেত্রে অভূতপূর্ব সমাধান দিয়ে থাকেন। যেমন শ্রী দিব্যজয় শাস্ত্রী, যিনি পশ্চিম বাংলার বুকে একমাত্র 64 যোগিনী তন্ত্রের প্রয়োগ করতে জানেন এবং তার বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে আজকে কিন্তু অনেকেই তাদের জীবনের অনেক সমস্যা থেকে মুক্ত হয়েছে। তাই আপনার সমস্যা থেকে মুক্ত হতে চাইলে বা আপনি যদি আপনার সমস্যা আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে চান এবং সঠিক তন্ত্রক্রিয়া প্রয়োগ করতে চান, অবশ্যই যোগাযোগ করুন শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। এবং বিশেষ অমাবস্যা যোগে বিশেষ যোগে তিনি তন্ত্রক্রিয়ার প্রয়োগ করেন বিশেষ পীঠে বসে। এবং আরেকটি বিষয় যে সঠিক পদ্ধতিতে তিনি যজ্ঞের আয়োজন করেন, কারণ তন্ত্র আমি তান্ত্রিক বলে আজকে অনেকেই হয়তো নিজের পরিচয় দিচ্ছেন, কিন্তু সঠিক তান্ত্রিক না হলে কখনোই সঠিকভাবে যজ্ঞের আয়োজন করতে পারেন না বা তন্ত্রের প্রয়োগও করতে পারেন না। সামনে যে অমাবস্যা তিথি রয়েছে আগামী 19 তারিখে 19শে নভেম্বর, এই অমাবস্যা তিথিতে শ্রী দিব্যজয় শাস্ত্রী উপস্থিত থাকছেন, তারাপীঠে আয়োজন করছেন হোমযজ্ঞের। যারা সেই হোমযজ্ঞে আহুতি প্রদান করে আপনাদের বিভিন্ন গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন। বুকিং নাম্বারে চেম্বার পাচ্ছেন হাতিবাগান, গড়িয়াহাট এবং তারাপীঠে। আপনারা আগের থেকে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ যজ্ঞে আসার আগে আপনার জন্মছক বা আপনার গ্রহদের অবস্থান দেখে তারপরেই তিনি তন্ত্রক্রিয়া প্রয়োগ করে থাকেন। এই কারণেই কিন্তু তার কাছে কাজ করালে পরে আপনারা সঠিক ফললাভ করেন। আচ্ছা, আর কিছু কোনো টোটকা, যেমন আমাদের গুরুচণ্ডাল দোষের জন্য একটা, গুরুচণ্ডালী দোষের জন্য তুমি যেটা করতে পারো, ছোট করে একটা টোটকা বলে দিই, কিন্তু প্রচন্ড এফেক্টিভ। সেটা হচ্ছে 3টে গোটা হলুদ, 3টে গাঁটওয়ালা গোটা হলুদ তোমার কাছে মানে একটা হলুদ কাপড়ে মুড়ে সেটা যে কোনো বৃহস্পতিবার তোমার পকেটে তুমি রেখে দেবে, আর প্রত্যেক বৃহস্পতিবার সেটা চেঞ্জ করবে। এটা তুমি করে দেখো, অনেকটাই তুমি শুভত্ব পাবে। আর যাওয়ার আগে একটা কথা বলে দিই, আমাদের যোগিনীর শক্তি হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। কারণ যারা যারা পূর্ণ ফল পেতে চাইছো তারা কিন্তু যোগিনীর শক্তি একবার অ্যাপ্লাই করে দেখো, তোমাদের জীবনে কিন্তু আবার আশার আলো ফিরে আসবে। সবাই ভালো থেকো। জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার।